সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, আমাদের টক শো দর্শক শ্রোতা এবং আমাদের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও শুভেচ্ছা। আমি একটু ইউটিউবের দর্শকদের কমেন্ট পড়ে আসি, তারপর আমরা ফেসবুক পড়ে মূল অনুষ্ঠানে চলে যাব। এমডি নাজম লিখছেন, ভেরি নাইস টক শো, আই হেয়ার অ্যান্ড সি এভরি ডে। নাজিম, চট্টগ্রাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্ট। জেমি লিখছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাদের জন্য অনেক দোয়া রইল। নবীনগর থেকে উনি দেখেন, ধন্যবাদ আপনাকে। আজিজ মোহাম্মদ লিখছেন, আমি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে দেখছি। আপনাদের আলোচনাগুলো খুব সাবলীল এবং স্বাভাবিকভাবে হয়, তাই আমার ভালো লাগে। আপনাদের দুজনকে ধন্যবাদ ও ভালোবাসা অবিরাম। ধন্যবাদ আপনাকে, এবং আপনি আমাদের অনুষ্ঠান যেহেতু ভালোবাসেন, এটা একটু শেয়ার করে দিবেন। এমআর লাভলু লিখছেন, দোয়া ও ভালোবাসা অবিরাম, সাইপ্রাস থেকে, ধন্যবাদ আপনাকে। আব্দুল সালাম লিখছেন, আসসালামু আলাইকুম কাজল ভাই, আতিক ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকেও। আনোয়ার হোসেন ধন্যবাদ জানিয়েছেন আপনাকে, আপনাকেও ধন্যবাদ জানালাম আমরা। মঞ্জুরুল ইসলাম লিখছেন, টুকরো টুকরো খবর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। মুন্সি এম লিখন লিখছেন, আসসালামু আলাইকুম আতিক ভাই, বিএনপি পরিবহন সড়ক সেতুর মধ্যে শেখ রবিউল আলম সাংবাদিকদের হত্যা দায় বিএনপি থেকে বহিষ্কার করেছিল, তাকে কেন আবার দলে ফিরিয়ে আনলো, আর সাংবাদিক হত্যা মামলা কি হলো? উনি কি সাগররুনি হত্যাকাণ্ডের কোনো না 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 এই ইনফরমেশনটা আসলে ভুল। সাগররুনি হত্যাকাণ্ডে না, ওই যে উনার যে একটা হাউজিং কোম্পানি আছে হ্যাঁ, সেইটার স্টাফদের সাথে মারামারিতে কোনো 21 টিভি বা কোনো এক টিভির যে নিউজ রুম এডিটর পরবর্তীতে মারা যায় চিকিৎসাধীন অবস্থায়, ওইটার কথা মনে হয়। আচ্ছা, ঠিক আছে। তো সেটা তো আদালতে বিচারাধীন, এই ব্যাপারে তো কোনো মন্তব্য করতে পারবো না। হোসনে আরা বলছেন, টেকনাফ উপজেলা থেকে দেখছি, হেলাল উদ্দিন জমিরে ভারত থেকে জিয়ার জন্য এত পাগল হয়েছে কেন, বিস্তারিত আমরা অলরেডি বলে ফেলেছি। এবং আজকে অনুষ্ঠান মানে চীনের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক, এবং চীনের একটা বলয়ের মধ্যে বাংলাদেশ রয়েছে বলে এই জন্য সবসময় ভারত ভয় করে, এবং যে করে হোক তারেক রহমানকে নেওয়ার চেষ্টা করতেছে তারা। তারপরে আগা আইডি থেকে আসসালামু আলাইকুম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। লাভলু লিখছেন, চুক্তি করলেও যা না করলেও তাই, কারণ ইন্ডিয়া মনে চায় তাই করে। ঠিকই বলেছেন আপনারা, ইন্ডিয়ার আসলে কথাবার্তা ট্রাম্পের মতো ঠিক নাই। আচ্ছা, আমাদের ফেসবুক কমেন্ট যারা করেছে তাদের মধ্যে রেজাউর রহমান, উনি লিখছেন, রেজা উনি দেখছেন, ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমিরুল ইসলাম আমির লিখছেন, ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এক্সেলেন্ট নিউজ, আপনাকে অনেক ধন্যবাদ। জাকির শাহ লিখছেন, আপনাদের দুজনের মনটা খুব সুন্দর, এমন মনে হয়, তাই আপনাদের খবরের নিয়মিত শ্রোতা হয়ে গেছে, ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ। আব্দুল ওয়াহাব লিখছেন, উনি আমাদের রেগুলার ভিউয়ার্স। মোহাম্মদ আব্দুল্লাহ, চট্টগ্রাম থেকে, আপনাদের আলোচনা শুনতে ভালো লাগে, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আতিক ভাই, কি দিয়ে শুরু করবেন আজকে? আসলে শুরুর তো আর শেষ নাই, দুনিয়াতে সবকিছুই শুরু। তো এখন আমরা প্রথমে ইরান দিয়েই শুরু করি। মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল আসলে দুইটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রয়টার্স এটা জানিয়েছে, তারা জানিয়েছে মার্কিন যে ট্রেজারি বিভাগের ওয়েবসাইট সেটা থেকে তারা এগুলো নিয়েছে। প্রথমত হলো ওয়াশিংটন যে সিরিয়ায় যারা ছিল, তাদের নিষিদ্ধের তালিকায় আল নুসরা ফ্রন্ট এবং হায়াত তাহরির আল শামস, এই দুটোকে তাদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র একই সাথে সিরিয়ার উপর মানে আসাদ সরকারের শুরু থেকে এই পর্যন্ত যত নিষেধাজ্ঞা দিয়েছিল সব প্রত্যাহার করে নিয়েছে, কারণ সিরিয়ার এখন মার্কিন অনুগত, যার ফলে। আর দ্বিতীয় যে ট্রেজারি বেঞ্চের আরেকটা সিদ্ধান্ত, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট তিনি বলেছেন যে অপারেশন ইকোনমিক আউটকাস্ট শুরু হলো। তো এর মূল বিষয় হলো যে ইরানের সাথে যদি কোনো দেশ কোনো ধরনের বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক রাখে, তাদের ক্ষেত্রে মার্কিন দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা দেয়া হবে। তো এইটা গতকাল ট্রেজারি বেঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন। এখন এগুলো তাদের বাস্তবায়নের পালা। আসলে সারা পৃথিবীতে আপনি দেখবেন, যখন যুদ্ধে পরাজিত হয় আর পারে না, তখন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইত্যাদি ইত্যাদি। তো মার্কিন যুক্তরাষ্ট্র তো ইরানের উপর, সিরিয়ার উপর, উত্তর কোরিয়া, চীন, অনেক দেশের উপরই, বিশেষ করে ইরান, কিউবা, রাশিয়া, সিরিয়া এবং উত্তর কোরিয়া, এগুলোর উপর হলো
মার্কিনীদের বিশেষ অর্থনৈতিক, আচ্ছা, চীন আর রাশিয়ার উপর যেগুলো সেগুলো স্বল্প মাত্রা, মানে মাত্রায় ওগুলা খুব একটা কাজ করে না, কাজ কারণ করে চীনা এবং রাশিয়ার মালামাল না হলে আবার আমেরিকানরা চলতেও চলতে পারবে পারবে না, মার্কিন সাধারণ জনগণের জীবনের উপর এটা একটা ভয়াবহ প্রভাব ফেলবে। আপনারা জানেন যে পৃথিবীর বহু দেশেই আসলে চাইনিজ পণ্য না গেলে, কারণ চাইনিজরা হলো পৃথিবীর যে কোনো পণ্য খুব অল্প দামে রাইট সরবরাহ করতে পারে। এই যে সারা পৃথিবীতে আমরা মোবাইল ফোন, হ্যান্ডসেট ইউজ করি এবং কম্পিউটার ইউজ করি, হ্যাঁ, কম্পিউটার কিন্তু একসময় মার্কিনীদের একটা বিষয় ছিল। শুধু অ্যাপেল অ্যাপেল কম্পিউটারই পাওয়া যেত এবং সেটা খুব দামি ছিল। কিন্তু পরে যখন IBM সিস্টেমের কম্পিউটার চলে আসলো, যেগুলা এই যে আমরা এখন রেগুলার ইউজ করি, এগুলো কিন্তু IBM সিস্টেম এবং এগুলো ক্লোন সিস্টেম, একটার পার্টস আরেকটার মানে ভিন্ন ভিন্ন কোম্পানির পার্টস আপনি অ্যাডজাস্ট করে বানাতে পারবেন। কিন্তু অ্যাপেল কিন্তু ছিল একদম মার্কিন সেই প্রতিষ্ঠানে। বিল্ট ইন পুরা হ্যাঁ। ছিল। তো যার ফলে এইসব নিষেধাজ্ঞা খুব একটা কার্যকর না, এবং ইরানও বলে দিয়েছে যে মার্কিন এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে যারা সহায়তা করবে হুম, তাদের ক্ষেত্রেও তারা পাল্টা প্রতিরোধ নিবে। তো এখন এই আমেরিকার জন্য কেন এই অবরোধ আসলে খুব ইরানে কার্যকর হবে না, তার কারণ ইরানের তুরস্কে সীমান্ত আছে, পাকিস্তানের সীমান্ত আছে, আর্মেনিয়া, আজারবাইজানের সাথে সীমান্ত আছে, তারপরে কাস্পিয়ান সাগরের মাধ্যমে রাশিয়ার সাথে জি জি সীমান্ত আছে, জর্জিয়ার সাথেও মনে হয় আছে, এবং এই যে তাজিকিস্তান টান এরকম দিয়ে একটা ছোট দেশের সাথে থাকতে পারে। তো এর ফলে যার স্থল সীমান্ত আছে, এবং পাকিস্তান তার পার্লামেন্টে একটা বিশেষ আইন পাস করে তৃতীয় দেশের মাধ্যমে ইরানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবস্থা করেছে, যার ফলে চাইনিজ রেল লাইন গুলো পাকিস্তান হয়ে ইরানে ঢুকবে ঢুকবে। এবং তাদের ট্রাক বহরও ঢুকতে পারবে, যার ফলে এই অবরোধ আসলে তেমন কার্যকর পড়বে না। এটা এক ধরনের মার্কিন জনগণকে বোকা বানানোর চেষ্টা। তাহলে কি আতিক ভাই, যে তাদের যে মার্কিন সিনেটর বলছেন যে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা লোক দেখানো, হ্যাঁ, আসলে এটা তো সেটাই। মার্কিনিরা নিজেই, সিনেটর ক্রিস মার্ফি মার্ফি, জি জি তিনি বলেছেন ট্রাম্পের এই নিষেধাজ্ঞা লোক দেখানো, এবং এগুলো মানে ইরান যুদ্ধে জিতেছে, ট্রাম্প হারছেন, এবং এর জন্য আমেরিকানদের বড় মূল্য দিতে হবে। মানে আমেরিকানরাও স্বীকার করতেছে, কারণ এটা তো আসলে বাস্তব। আপনি বাংলাদেশের একটা বোকা রিক্সা চালক বা শ্রমিক শ্রেণীর লোকও বুঝতে পারবে যে আমেরিকা দুইবার পরাজিত হলো। এরপরে যখন আর পারতেছে না, মানে ওই যে আমেরিকার জন্য তো এখন ৩টা প্রবলেম। এখন যদি সে যুদ্ধে যায় তার প্রচুর আরো ক্ষয়ক্ষতি হবে, সৈন্য Right. মারা যাবে। এইটা আর সে নিতে পারবে না। তাদের অর্থনীতিও, আমেরিকান অর্থনীতি বড় অর্থনীতি, তাতে কি আসা যায়? সে পৃথিবীর সবচেয়ে ঋণগ্রস্ত অর্থনীতি, $৪০ ট্রিলিয়ন। তো তার পক্ষে এটা নেওয়া মানে একদম সর্বনাশ হয়ে যাওয়া। তো এগুলা যখন আছে, এই অবস্থায় তারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরেই তারা এগুলো অনুভব করতে পারছে, এবং এই যে যেটা বললাম যে আরো একটা বিষয়, যেটা ওই যে তারা সিরিয়াকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে। এটা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সোমবার মার্কো রুবিও এক বিবৃতিতে জানান। তারা এই সন্ত্রাসী তালিকা থেকে তাদেরকে সরিয়ে দিল, এবং ট্রাম্পের উদ্যোগ, এটাকে তারা বলতেছে একটা নতুন অধ্যায়। আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সিরিয়ার প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট যে আহমেদ আল সারা বা জোলানি, তার সঙ্গে বৈঠক হয় ওই যে আঙ্কারায় আপনার ওই যে ন্যাটো সম্মেলনের সময়। তো তখনই ইঙ্গিত দেওয়া হয়েছিল সিরিয়াকে বাদ দেওয়া হবে। তো এখন যে বাদ দেওয়া হলো, এইটাকে মার্কিনিরা একটা গুরুত্বপূর্ণ নীতি হিসাবে দেখছে, এবং এর ফলে কিন্তু মার্কিন অভিবাসন নীতিতেও পরিবর্তন হবে। মার্কিন যে নিষিদ্ধ তালিকায় যেসব ১০ দেশের নাগরিকদের ভিসা দিবে না, খুব টাইট ইমিগ্রেশন, তার মধ্যে সিরিয়া ছিল। তো এখন সিরিয়া যখন ওই তালিকা থেকে বাদ যাবে, এখন কিন্তু সিরিয়ার হাজার হাজার লোক কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা দিতে হবে এবং মাইগ্রেন্ট হবেই, এবং এটা লোক দেখানো হইলেও আমেরিকাকে এটা করতে হবে। হ্যাঁ, নাইলে কিন্তু এটা বাস্তব এফেক্ট থাকবে না। তো যাই হোক, ট্রাম্প প্রশাসন অবশ্যই এই পরিবর্তন অভিবাসন নীতিতে আনবে, এবং পর্যটন ও ব্যবসা এবং স্থায়ীভাবে যেসব সিরিয়ান আসতে চায়, হ্যাঁ, সেগুলো তাদের দিতে হবে। আর এই যে আমরা বলতেছি, মার্কিন আরেক সিনেটর, ইলিনয়ের সিনেটর ট্যামি ডাকওয়ার্ড, তার নেতৃত্বে একদল আইন প্রণেতা এবং তাদের ওই কমিটির চেয়ারম্যান রজার উইকরকে একটি চিঠি পাঠান, এবং চিঠিতে তারা যে মার্কিন নৌঘাঁটি এবং যুদ্ধজাহাজগুলোর সহ প্রতিরক্ষা বিভাগের দুর্বল ব্যবস্থাপনা তুলে ধরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একটি উন্মুক্ত শুনানির আহ্বান জানান। তো সিনেটররা এই মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সেনাদের খাদ্য, ঔষধ, প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি, জাহাজের পরিবেশ অবনতি বিষয়টি সামনে এনে এগুলি করেন, এবং সরকার এগুলাকে মানে সামাল দিতে না পারায় তাদের সমালোচনা করেন, এবং সেইটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে যুদ্ধের বিরুদ্ধে এক ধরনের অবস্থান, ভিতরের লোকদের আর কি। তো ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র ওই একইভাবে আবার বারবার বলে যে ইরানের বিরুদ্ধে আমরা হরমুজ
চালু রেখেছি 1 কোটি ব্যারেল। তো এটা প্রচন্ড মিথ্যাচার, যেখানে বিশ্বব্যাপী যে জাহাজ চলাচলকারী যে প্রতিষ্ঠানগুলো নানান ধরনের তারা মানে সবসময় নজরদারি করে, তো তারাই বলছে যে ওইখানে ইরানের বিশেষ অনুমতি নিয়ে প্রতিদিন 2 থেকে 3টা জাহাজ, আর ট্রাম্প বলতেছে আমি এখানে সব জাহাজের বন্যা বসায় দিচ্ছি। তাহলে তো তেলের দাম হওয়া উচিত ছিল 60। আবার খোদ সিএনএন নিজেই আবার এটা অস্বীকার করতেছে যে না, এটা ঠিক না, এটা ভুল তথ্য। তো এইসব ভুল তথ্য দিয়ে আমেরিকা আসলে একটা গোঁজামিল দিয়ে মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে সেইটা দেখা যাক। এখন তো আমাদের এই বিষয়ে আর কিছু বলার নেই। আর এই যে ইরানের পক্ষ থেকেও কিন্তু গতকাল যে ইরানের যে বিশেষ বাহিনীর নেভি শাখা, তারা বলছে যে আরব আমিরাতের মালিকানাধীন একটি ওয়েল ট্যাঙ্কার এলএনজি ট্যাঙ্কার, যেটার নাম ইয়েলো স্টোন, এটা 3য়বার হরমুজ অতিক্রমের চেষ্টা করেছিল। তারপরে 3য়বারের মাথায় ইরান তাদেরকে আটক করে। তো ওই যে মার্কিন যেটা বলে যে এখান থেকে সমানে জাহাজ যাচ্ছে, তো এটা পারলো না কেন? এটা যে পারে না, এটা এলো ইরানিরা আবার তার প্রমাণ। আর ইরানের আমরা আরেকটা দেখতে পাই যে সারা দুনিয়াতে কিন্তু এখন আসলে যে রবিউল আউয়াল পালনের একটা প্রবণতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আগামীকাল, বাংলাদেশেও ছুটি, সরকারি 12ই রবিউল আউয়াল। তো আমরা আগেই বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পৃথিবীতে মুসলমানদের বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে পালন করে। এটা 12, কেউ 15, কেউ 16, 17 পর্যন্ত, 12 থেকে 17। তো এই জন্য ইরানের যে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ছিলেন ইমাম খোমেনি, উনি বললেন যে এইটা নিয়ে সারা পৃথিবীর মুসলমানদের তো গ্যাঞ্জামের দরকার নাই, যে যেটা পালন করেন। এই জন্য উনি 12 থেকে 17 রবিউল আউয়ালকে ইসলামী ঐক্য সপ্তাহ বলেছেন, যে মুসলমানরা এই সময়টা নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখবে। হ্যাঁ, তো এইটা আমরা দেখছি যে এই যে ইয়েমেনের মতো দেশ যুদ্ধ বিধ্বস্ত, সেইখানেও রাতের যে দৃশ্য, পুরা শহরগুলো মানে সবুজ হয়ে যায়, সবুজ লাইটিং। হ্যাঁ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, বাংলাদেশ সব দেশেই এটা মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী পালন করে, এটা চলছে। আর গতকাল যে ইরানের যে তেহরানের সংবাদ সম্মেলন হয়েছে, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকাই, তিনি কিন্তু একটা খুব সতর্কবাণী দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন ইরানের উপর যে হামলা নিয়ে, তো উনি সোজা কথা বলেছেন যে আগ্রাসনের সহায়তাকারী যে কোনো দেশকে তারা শত্রু মনে করবে এবং তাকে আর কোনো ছাড় দেওয়া হবে না। আগে বলা হয়তো শুধু ওই ঘাঁটিটুকু, যেমন মিডল ইস্টের ওই দেশের অতটুকু ঘাঁটি, এখন বলতেছে ঘাঁটি না, ওই দেশকেই, যে তুমি কেন এই সুযোগ সুবিধা। কারণ ইরান তাদের নীতি পরিবর্তন করেছে, তারা এটা ঘোষণা দিয়েছে যে এখন থেকে আমরা আর শুধু আক্রমণ প্রতিরোধ করব না, এখন আমরা আগে থেকেই আক্রমণ করব আমরা যদি সংখ্যা দেখি। এবং যেই কারণে বেলজিয়ামেও কিন্তু বেলজিয়ামের পার্লামেন্টে বিল পাস করা হয়েছে যে ইরানের উপর মার্কিনিরা তাদের ঘাঁটি ব্যবহার করে হামলা করবে। এই জন্য ট্যাঙ্কার বিমানগুলোও কিন্তু বেলজিয়ামে গিয়েছিল, কিন্তু আবার আমরা গতকাল খবর পেয়েছি ট্যাঙ্কার বিমানগুলো বেলজিয়াম ছেড়ে গেছে। মানে বেলজিয়ামের জনগণ আবার এটা নিয়ে প্রতিরোধ করতেছে, বিক্ষোভ টিক্ষোভ করতেছে, যার ফলে তো বুলগেরিয়ার সরকার এগুলো নিয়ে খুব প্রবলেমের মধ্যে আছে। এবং আপনারা জানেন যে বুলগেরিয়ার রাজধানীর নাম সোফিয়া, এবং এই নামটা শুনেই কিন্তু আপনার একটু ইসলামাইজেশন মনে হয়। আসলে এটাই সত্য, অটোমান বা ওই সময়টায় বুলগেরিয়া কিন্তু মুসলমানদের একটি দেশ ছিল। পরবর্তীতে নানান পথ পরিক্রমা ইতিহাসের মুসলমান সংখ্যা কমতে থাকে, এখন খুবই মাইনর একটা জনসংখ্যা থাকে, কিন্তু তাদের এই নামটা অনেক কিছুর মধ্যে মুসলিম নিদর্শন পাওয়া যায়। তো এই যে দেখেন, ইউরোপও কিন্তু পিছিয়ে গেল, মানে বুলগেরিয়া। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো একমাত্র জর্ডান ছাড়া আর বাকি কেউ কিন্তু এটা নিয়ে খুব বেশি কথাবার্তা বলে না। সৌদিরা ডাবল স্ট্যান্ডার্ড খেলুক আর যাই খেলুক, মানে সরাসরি কোনো কথা বলে না। তো ইরানের ওই বাকাই কালকে আরো ক্লিয়ার করেছেন যে আমাদের বিরুদ্ধে যদি আপনি কোনো পদক্ষেপ না নেন, সেটা মধ্যপ্রাচ্যের দেশ হোক, ইউরোপের দেশ হোক, সবাই আমাদের বন্ধু। আপনি যদি আমাদের বিরুদ্ধে পদক্ষেপ না নেন, আমরা আপনার সাথে কোনো রকম শত্রুতামূলক আচরণ করব না। ইট ইজ ভেরি ক্লিয়ার ইরানের পক্ষ থেকে। তো এরপরে যে জিনিসটায় আসা যায় যে আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত, এই ভারতের কয়েকটা ইস্যু। আপনারা একটা জিনিস জানেন, আমাদের এখানে সবার ধারণা যে ভারত ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, কিন্তু এই ধর্মের ভিত্তিতে ভাগ হওয়ার পিছনে যে অর্থনীতি ছিল সেইটা কিন্তু আসলে আমরা খুব সহজেই দেখতে পাই। কারণ ঢাকায় নিযুক্ত আমাদের যে ভারতীয় রাষ্ট্রদূত হাই কমিশনার আছেন ত্রিবেদী, উনি কিন্তু বলেছেন যে কি ব্যবসা আগে রাজনীতি পরে। হ্যাঁ, তো এইটাতেই কিন্তু ইতিহাসের কিন্তু একটা বাঁক আপনি পেয়ে যান যে
47-এর যে ভারত বিভাগ হয়েছিল সেইটা মূলত কিন্তু ব্যবসায়িক সুবিধার কারণে, এবং 71 সালে আমাদের স্বাধীনতা, আমরা স্বাধীনতা যুদ্ধ বলি, কিন্তু এর পিছনেও ভারতীয় বণিক শ্রেণীগুলোর বিশাল একটা উদ্যোগ ছিল। বিশেষ করে আপনারা পাকিস্তান আমলে শুনতাম যে পাকিস্তানের 22 পরিবার, এই 22 পরিবার কোত্থেকে এসেছিল? আদমজি, তারপরে আরো নানান ধরনের এরকম, হ্যাঁ, ইস্পাহানি, এরা কিন্তু সব ভারত থেকে আসছিল। এরা কিন্তু ভারতের বোম্বের ব্যবসায়িক গ্রুপ ছিল, এরা কিন্তু পাকিস্তানের কোনো ব্যবসায়িক গ্রুপ ছিল না। বা মানে ভারতে এইটা তখনই যে টাটা, বিরলা, আম্বানি, হ্যাঁ, এদের সাথেই কিন্তু আসলে এই যে আদমজি, তারপরে কি এই যে পাটকল, ইস্পাহানি, তারপরে যে নারায়ণগঞ্জের যত পাটকলগুলো, হ্যাঁ, লতিফ বাওয়ানি টাওয়ানি, হ্যাঁ, বাওয়ানি, তো এইসব ব্যবসায়িক গ্রুপ কিন্তু এরা মূলত ভারতের বোম্বে কেন্দ্রিক বিজনেস এবং পুরো ভারতের বিজনেসটা তারা নিয়ন্ত্রণ করতো। তাদের বিরোধ ছিল তখন এই মুসলিম ব্যবসায়ীদের সাথে। এই কারণে তারা তখন করে কি, দেশব্যাপী এই যে দাঙ্গার পিছনে অর্থায়নও করে তারা, বিভিন্ন ইতিহাস গ্রন্থে এগুলো পাওয়া যায়। তো এই যে দেখেন, আমরা সাধারণ মানুষের উপরে ধর্মের একটা নীতি চাপায় দেয়া, কিন্তু ওইদিকে তারা কিন্তু করতেছে আসলে বিজনেস। ঠিক এখনো একই বার্তা আমরা দেখতে পাই ভারতের যে এই ঢাকার হাই কমিশনার, কারণ এই আমরা ভারত সফরকালে ভারতের চেম্বার অফ কমার্সের যিনি চিফ, তিনিও একজন গুজরাটি, মোদির নিযুক্ত। তাকে আমি প্রশ্ন করেছিলাম যে 24 সালে যখন বাংলাদেশে তো আন্দোলন দানা বেঁধে উঠছে, তখন যে বাংলাদেশের সাথে তো ভারতের ব্যবসা একদম অফ হয়ে গেছে। সে বলল না না, কোনো অফ হয়নি। হ্যাঁ, তো আমরা তো ডাটা দেখছি। এখন সে অস্বীকার করলে তার উপায় নেই, সে তার পলিটিক্যাল অবস্থান থেকে অস্বীকার করছে। এবং এই যে সাম্প্রতিককালেও আমরা দেখতে পাই আমাদের লোকরা না যাওয়ার কারণে ভারতের বিভিন্ন হাসপাতালগুলো কিন্তু খরায় ভুগছিল, তাদের রোগী নাই, ইনকাম নাই, হ্যাঁ, এবং হোটেলগুলো, কলকাতা শহরের হোটেল ব্যবসা বন্ধ হয়ে গেছিল, আর এখন তো আগুন লাগে আরেক অবস্থা তৈরি হয়েছে, যার ফলে তারা কিন্তু চায় বিজনেসটা। বাংলাদেশ কিন্তু 18 কোটি লোক বা আরো 20 কোটি বলি আমরা, এটা কিন্তু একটা বিশাল মার্কেট, এবং এই বিশাল মার্কেট কিন্তু তারা হাতছাড়া করতে চায় না, এবং এই জন্য তারা কিন্তু অনেক কোম্পানি ঢাকায় পর্যন্ত, ঢাকার আশেপাশে কারখানা তৈরি করেছে। তো এই হলো তাদের অবস্থা মূলত। আসলে এই যে আমরা যতই উপর দিয়ে রাজনীতি দেখি, ভিতরে কিন্তু বিজনেস, অর্থনৈতিক চাহিদা। এই যে দেখেন আমাদের দেশে এত বড় বড় বিজনেসম্যান আছে, কোন এই লোকগুলো, এদেরকে আমার গালি দিতে ইচ্ছা করে, কেন বাবা তোমার এত কোটি কোটি টাকা, ঢাকার আশেপাশে চিটাং, সিলেট, এক এক বিভাগীয় শহরে একটা করে মেগা হসপিটাল করে, এবং যেখানে আন্তর্জাতিক মানের সকল চিকিৎসা সেবা পাওয়া যাবে স্বল্প মূল্যে, তারপরেও তো তোমার লাভ হবে অবশ্যই। তো তোমার দেশের লোকরা বিদেশে যায়, তুমি নানান গার্মেন্টস ব্যবসা করো, এই ব্যবসা করো, সেই ব্যবসা করো, একটা হাসপাতাল ভালো মানের, কম মূল্যে সাধারণ মানুষের জন্য হাসপাতাল, সরকারও এই ব্যাপারে কিছু বলে না। এবং মালয়েশিয়ায় দেখেন আপনার মাহাতির মোহাম্মদ, সে বলছিল আমি বিদেশে চিকিৎসা করতে যাব না তোমরা। তা আমাদের দেশে কিন্তু এই যে গত অন্তর্বর্তী সরকার আমলে এইসব কথাগুলো উঠে আসছিল, যে সরকারের কোন কর্মকর্তা, মানে কর্মকর্তা বলি না আমি, এরা বলি কর্মচারী, হ্যাঁ, উঁচু শ্রেণীর কর্মচারী, মানে সচিব টচিব এইসব র্যাঙ্কের, তারপরে কোন সংসদ সদস্য, কোন চেম্বার অফ কমার্সের ব্যবসায়ী, কোন সরকারি প্রতিষ্ঠানের প্রধান, এবং কোন এমপি মন্ত্রী বিদেশে চিকিৎসা করতে যেতে পারবে না। এটা আইন করা উচিত, তাইলেই দেখবেন যে ঠিকই এইসব ভালো হয়ে যাবে, বিশ্বমানের হবে যখন নিজেরা চিকিৎসা। আর আরেকদিকে আরেকটা খবর হলো যে ভারতের এলাহাবাদ হাইকোর্ট একজন ছাত্রী হিজাব পরার অনুমতি চেয়ে আবেদন করেছিল, তার আবেদন খারিজ করে দিয়ে বলছে হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়। একটা মজার ব্যাপার হলো, ভারতের একজন হিন্দু বিচারক, সে সিদ্ধান্ত নিবে ইসলামের শরীয়তে কি আছে না আছে, কি অদ্ভুত ব্যাপার। তো ভারত যে আসলে মুসলমানদের এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখে না, এটা আমরা আরো ক্লিয়ার হলাম। আর এখন তো মোদির প্রশাসন, বিচারকরাও মোদির, এবং ওই ছাত্রী 6ষ্ঠ শ্রেণী থেকেই হিজাব পরে স্কুলে আসছেন। তবে ওই বিচারপতি জে মুনির এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার সমন্বয়ে গঠিত 2 সদস্যের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়। পরে বিভিন্ন শ্রেণীতে ওই ছাত্রীর তোলা ছবিও পর্যালোচনা করে, তারপরে যাই হোক তারা এটা বাতিল করে দেয়। এখন আদালত বলে দিয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম যদি ন্যায্য, বৈষম্যহীন ও শৃঙ্খলা ও সততা বজায় রাখার উদ্দেশ্যে সবার ক্ষেত্রে সমানভাবে কার্যকর করা হয়, তাহলে প্রতিষ্ঠানটি নিজস্ব পোশাক বিধি বাস্তবায়নের অধিকার রাখে। তবে এই ক্ষেত্রে ভারতীয় মুসলমানদের উদ্দেশ্যে বা বাংলাদেশি মুসলমানদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমাদের দেশেও, মুসলিম দেশ হওয়ার পরেও আমাদের দেশেও কিন্তু গত কয়েক বছরে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি যে স্কুল বা কলেজের প্রিন্সিপাল ছাত্রীকে বের করে দিয়েছে বোরকা পড়তে। এই ক্ষেত্রে তারা তুরস্ককে অনুসরণ করতে পারে। তুরস্কে আপনি জানেন এই যে কামাল আতাতুর্কের পর থেকে এরদোগানের প্রথম সময় পর্যন্ত কিন্তু তুরস্কেও মাথায় প্রকাশ্যে এবং স্কুল কলেজে হিজাব পরা নিষেধ ছিল। তো তার কি নারীরা কি করতো, তার কি যে নারী স্টুডেন্ট, যারা ফিমেল স্টুডেন্ট, তারা ইউনিভার্সিটি গেটে বা কলেজের গেটে আসতো, বোরকা পরেই আসতো।
বোরকা পরে আসে, পরে ওই গেটের বিশেষ রুমে বোরকাটা খুলে তারা, যেহেতু হিজাব এক ধরনের, মাথার উপর পরচুলা লাগাইতো অনেক বড়, আচ্ছা, তো এটাও তো এক ধরনের পর্দা, তার মূল ইয়েটা তো সে ঢেকে রাখছে, ঢেকে এবং ঢোলা ঢালা জামা পরতো। তো ভারতীয় মুসলিম নারীরাও এটা করতে সেটা, পারে, হ্যাঁ, বাংলাদেশেও পন্থা। করতে পারে। এইটা একটা। আরেকটা জিনিস হলো যে এখন খুব আলোচনায় হচ্ছে যে পাকিস্তানের যে সেনা প্রধানের নেতৃত্বে একটি দল ইরানে গেছে, তারা গতকাল মনে হয় তাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছে, কিন্তু সেই বৈঠক স্বাভাবিকভাবেই তাদের আসল কথা বেরিয়ে এসেছে। এবং এই যে আল জাজিরাও বলেছে, যে আল জাজিরার নিউজে, যে ওয়াশিংটন থেকে ট্রাম্প আসিফ মনিরকে ফোন করেছেন যে আমাদের যে এই আলোচনাটা ইরানের সাথে, এইটা আবার তুমি চালু করতে পারো কিনা, এই জন্য তুমি একটু ইরানে যাও। তো এই যে দেখেন, আমেরিকা একদিকে ইরানকে চাপ দিচ্ছে, হ্যাঁ, তার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এই সেই ডি-ডে অপারেশন হাবিজাবি, আবার একদিকে ওইদিকে হাত পাও ধরতেছে। হ্যাঁ, তো এবং আসিফ মনিরদের অবস্থান দেখেন, তারা কিন্তু এই যে মার্কিনীদের যে আসলে তারা তস্য দালাল, এটা কিন্তু একদম খুব প্রমাণিত হয়ে যাচ্ছে। অন্য কোনো দেশ এগুলা করতেছে না, সে যাইচা গিয়ে করতেছে, এবং বারবার ট্রাম্পের রিকোয়েস্ট নিয়ে। তো ইরানিরাও তো এটা ভালো বুঝে, তো স্বাভাবিকভাবে ইরানিরাও ওই আগের কথাই আছে যে ঠিক আছে, ইসলামাবাদ প্যাক্ট তো আমরা করছিলাম, হ্যাঁ, ওইটাই তো। ওইটা আগে মানো, মানার নিদর্শন দেখাও, তারপরে আমরা দেখবো আর কি যে কি করা যায়। আচ্ছা আতিক ভাই, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে প্রতিটা বিষয়ে আপনি আজকে বিশ্লেষণ করেছেন। আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেই বিষয় নিয়ে আবার অনুষ্ঠানে এক ফাঁকে বলে দিব। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানগুলো আপনারা উপভোগ করেন সেটাও লিখে পাঠান। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আন্তর্জাতিক যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান, অবশ্যই আমাকে মেইল করেন বা আমাদের কমেন্টে লিখতে পারেন, আমরা সে বিষয়ে অনুষ্ঠান করতে পারবো। তো আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।